দর্শক, এই সপ্তাহের খবরগুলো চলুন আমরা একটু ঠান্ডা মাথায় একসাথে দেখি। আ একদিকে মন্ত্রী বলছেন যে দেশে নাকি কোনো জ্বালানি সংকট নেই, গ্যাসের কোনো ঘাটতি নেই, সবকিছু নাকি নিয়ন্ত্রণে। অন্যদিকে বাস্তবতাটা কি দেখছি? বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, উত্তরাঞ্চলের লোডশেডিং ৩০ থেকে ৪৬%। গ্রামের অবস্থা শহরের চেয়ে আরো অনেক বেশি খারাপ। আ ডিজেলের ঘাটতিতে জাহাজ চলাচল ব্যাহত, চট্টগ্রামে বন্দর খালাসে দেরি, আমদানি খরচ বাড়ছে। কৃষক মাঠে দাঁড়িয়ে ধান পেকেছে কিন্তু কাটতে পারছে না। কম্বাইন হারভেস্টার, রিপার সবই জ্বালানির অভাবে অচল। শিল্প উৎপাদন ২৫ থেকে ৩০% কমে গেছে। পোশাক খাত অর্ডার হারাচ্ছে, অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে। এর মানে শুধু কারখানা না, মানুষের আয়ও বন্ধ হচ্ছে। অবস্থা এমন যে মোবাইলে নেটওয়ার্ক পর্যন্ত ঝুঁকিতে আজকে। অপারেটররা বিআরটিসিকে লিখে বলছে, বিদ্যুৎ আর জ্বালানির সংকটে নেটওয়ার্ক চালু রাখা কঠিন হয়ে যাচ্ছে। এদিকে আইএমএফ তাদের কিস্তি ছাড়তে রাজি না। তারা বিএনপি সরকারের কিছু তথাকথিত সংস্কারের কাণ্ডজ্ঞান নিয়ে দর্শক প্রশ্ন তুলছে। আমরা দেখলাম এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত জ্বালানি পরিস্থিতির কারণে আংশিক ভার্চুয়ালি করতে হচ্ছে। অর্থাৎ এটা শুধু একটা খাতের সমস্যা না দর্শক, এটা একটার পর একটা ধাক্কা। জ্বালানি থেকে অর্থনীতি, অর্থনীতি থেকে কৃষি, কৃষি থেকে শিল্প সবখানেই আমরা দেখতে পাচ্ছি যে একটা অশনি সংকেত। এর সঙ্গে যোগ করুন স্বাস্থ্য খাত দর্শক। হামে আক্রান্ত ২৫,০০০-এর বেশি শিশু। ভাবা যায়? হাসপাতালে ভর্তি ১৭,০০০-এর মধ্যে ৩,৮০৫ জনের হাম শনাক্ত হয়েছে। আর ইতিমধ্যেই তো মরে গেল কতগুলো বাচ্চা। তবুও এই অথর্ব সরকার বলছে এটা নাকি কোনো জরুরি অবস্থা না। নিরাপত্তা খাতে দেখুন দর্শক, বিমান বাহিনীর ভেতরে অভিযানের খবর শোনা যাচ্ছে। নর্থ ইস্ট নিউজ বলছে ২ কর্মকর্তা নাকি অলরেডি আটক হয়েছেন, ১০ জন জিজ্ঞাসাবাদে এবং ৯ থেকে ১০ জন নাকি অলরেডি পাকিস্তান আর টার্কিতে পালিয়ে গেছেন। আজকের ভয়াবহ খবরটি শুনুন দর্শক। আজকের খবরে আমরা দেখলাম যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তর সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। কারণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত ২ সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য নাকি পাওয়া গেছে, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। পুলিশ আশঙ্কা করছে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগ সহ গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলা, আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা থাকতে পারে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার আশঙ্কা রয়েছে। এরই মাঝে আমরা শুনতে পাচ্ছি শিবির ছাত্র দলের মধ্যে সংঘর্ষ, কে কার হাত পা কেটে দিচ্ছে কোনো খবর নেই। গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, অভিযোগ পাল্টা অভিযোগ, এসব সবই চলছে। দর্শক, বিএনপির আগের শাসনামলে জঙ্গিবাদের কি ভয়াবহ উত্থান হয়েছিল মনে আছে আপনাদের? ২০০৫ সালে সারা দেশে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা, ২১শে আগস্ট আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা। যেন মনে হয় না দর্শক যে সেই সব ভয়াবহ দিন আবার ফিরে আসছে। জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার যে অসাধারণ সাফল্য সেটাকে মুছিয়ে দিয়ে দেশের চিহ্নিত সাজাপ্রাপ্ত জঙ্গিদের আদর করে ছেড়ে দিলে এবং তাদেরই সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করলে দেশের সবচাইতে প্রাচীন স্বাধীনতাপন্থী সবচাইতে ধর্মনিরপেক্ষ দলটিকে যদি আপনি নিষিদ্ধ ঘোষণা করেন এবং তাদেরকে রাস্তায় দাঁড়াতে না দেন, তাদেরকে নজিরবিহীন নির্যাতন, দমন-পীড়ন করেন, তাহলে এইসব জঙ্গিবাদদেরকে কে ঠেকাবে? এটাই তো হওয়ার কথা, তাই না দর্শক? এইদিকে তারেক জিয়া এর মধ্যে কি করছেন? তিনি বিভিন্ন সমাবেশে গিয়ে কথা বলার সময় আমরা দেখতে পাচ্ছি very alarming, তিনি বিভিন্ন সমাবেশে গিয়ে কথা বলার সময় খুব সিম্পল শব্দ যেগুলো, সেগুলো তিনি মনে করতে পারছেন না, মনে রাখতে পারছেন না। আ এবং তার চেহারায় যখন উনি ভুলে যাচ্ছেন, তার চেহারায় যে স্পষ্ট প্যানিক, এটাও আমরা দেখতে পাচ্ছি। আ খুবই ভয়াবহ আ এটা। আ
এর মধ্যে কয়েকটা ভিডিও আমার চোখে পড়ল যেখানে খুব সিম্পল কিছু সাধারণ শব্দ আ মানে উনি মনে রাখতে পারছেন না। এবং উনি এদিক ওদিক চাইছেন সেগুলো মনে করবার জন্য। তো এইটি in itself এতটাও হয়তো ভয়াবহ হতো না, যদি না তিনি এইসব সাধারণ শব্দগুলোর সাথে দেশের ইতিহাসটা এবং স্বাভাবিক কাণ্ডজ্ঞানটাও যদি গুলিয়ে না ফেলতেন। তারেক জিয়া মৃত ভাসানীকে ওই মৌলানা ভাসানীকে কবর থেকে তুলে এনে জিয়ার হাতে কল্পিত ধানের শীষ তুলে দিচ্ছেন দর্শক। আরেকদিকে মির্জা ফখরুল তারেক জিয়াকে বানিয়ে দিচ্ছেন শিশু মুক্তিযোদ্ধা, খালেদা জিয়াকে বানিয়ে দিচ্ছেন দেশের ১ম নারী মুক্তিযোদ্ধা। ভাবুন দর্শক। আর এদিকে আরেকজন রিজভী সাহেব তো বলেই ফেললেন যে রবি ঠাকুর আর কবি নজরুল নাকি বিএনপি সমর্থক ছিলেন। কেন? কারণ কবি নজরুল লিখেছিলেন, "আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল।" তো এই হলো কাণ্ডজ্ঞান, এই হলো তাদের অবস্থা আর এদের হাতেই আজকে দেশ। ঠিক এই জায়গায় এসে বিষয়টা কিন্তু আর শুধু সংকটের থাকে না দর্শক। এটা হয়ে যায় একটা স্টেট ক্যাপাসিটির প্রশ্ন। তার চাইতেও বড় কথা এটা হয়ে দাঁড়ায় একটা লিডারশিপের প্রশ্ন। যখন একটার পর একটা সেক্টর একসাথে কোলাপস করতে শুরু করে, এনার্জি, ইকোনমি, এগ্রিকালচার, পাবলিক হেলথ, ইভেন সিকিউরিটি, তখন কিন্তু সেটা আর কোনো আইসোলেটেড ফেইলিয়ার থাকে না দর্শক। সেটা হয়ে যায় যাকে আমরা বলি সিস্টেমিক ব্রেকডাউন। একটা রাষ্ট্র কখন তার নিয়ন্ত্রণ বা কন্ট্রোল হারায়, সেটা বোঝা যায় শুধু সমস্যার সংখ্যা দিয়ে কিন্তু নয় দর্শক। একটা দেশে অনেক সমস্যা থাকতে পারে। এটি বোঝা যায় সমস্যার প্রতি রাষ্ট্রের যে রেসপন্স, সরকারের যে রেসপন্স সেটি দিয়ে। এই যে সব সংকটগুলো আমরা দেখছি, সেই সংকটগুলোতে বিএনপি সরকারের ডিসিশন কোথায়? কোঅর্ডিনেশন কোথায়? পরিকল্পনা কোথায়? অ্যাকাউন্টেবিলিটি কোথায় দর্শক? যখন এই জিনিসগুলো একসাথে দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু ক্রাইসিসকে আর ম্যানেজ করা যায় না দর্শক। ক্রাইসিস তখন স্প্রেড করে একটা মহামারী হয়ে যায়। আর আজকে আমরা ঠিক সেই জায়গাটাতেই কিন্তু দাঁড়িয়ে আছি দর্শক। সো দিস ইস নট জাস্ট এ ক্রাইসিস, দিস ইস টোটাল লস অফ কন্ট্রোল। সেটাই আমরা দেখতে পাচ্ছি। এখন দর্শক, ইতিহাস কিন্তু খুব একটা দয়ালু নয়। ইতিহাস কিন্তু খুব সহজ একটা নিয়মে চলে। Hard times reveal weak leadership and separate leaders from pretenders. দর্শক, আপনি যখন জ্বালানির এই সংকটে মেট্রো রেলে চড়ে যান জীবিকার সন্ধানে, আপনি মনে মনে কার কথা ভাবেন? যখন এক্সপ্রেস হাইওয়ে দিয়ে এক প্রান্ত থেকে নিমিষে আরেক প্রান্তে চলে যান, কার কথা মনে পড়ে দর্শক? বিদ্যুৎহীন অন্ধকারে বসে ঘামতে যখন ভাবেন, একদিন তো সব ঠিক ছিল। তখন কার সময়টার সঙ্গে তুলনা করেন দর্শক? ধর্মীয় উগ্রবাদ আর জঙ্গিবাদের আবার উত্থান দেখে, দেশের রাজাকারদের সীমাহীন আস্ফালন দেখে, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, স্বাস্থ্য খাত সব একসঙ্গে ভেঙে পড়তে দেখে, যখন ভাবেন এই অন্ধকার থেকে আলো আনবে কে? আপনি আসলে কার ফিরে আসার অপেক্ষায় থাকেন দর্শক? যখন হাজার শিশুর মৃত্যু দেখেন, কার অনুপস্থিতিটা সবচেয়ে বেশি টের পান? হতাশ কৃষক, রিকশাওয়ালা, কাজ হারানো শ্রমিক, এরা কার আশায় দিন গোনে? আর যখন একের পর এক গোলামির চুক্তি, একের পর এক ভুল সিদ্ধান্ত আপনার জীবনে শৃঙ্খল হয়ে পড়ে, আপনার দেশ, আপনার বেঁচে থাকা, আপনার ভবিষ্যৎ, আপনার সম্মান সবকিছুকে চেপে ধরে, তখন আপনি মনে কি বলেন? আপনি বলেন, ছিল একজন বাপের মতো সাহসী, ক্ষমতা, চেয়ার, ভয়, চাপ কিছুতেই যিনি থামেননি। দেশের এক কণা স্বার্থ কোনোদিন ছাড়েননি। তিনি ছিলেন দৃঢ়, তিনি ছিলেন প্রস্তুত, ছিলেন তার সিদ্ধান্তে স্পষ্ট। আমরা জানি তিনি কে। তার নাম শেখ হাসিনা ওয়াজেদ। তার পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পিতা এই দেশটি আমাদের দিয়েছিলেন। আর তিনি এই দেশটি আর এই দেশের মানুষকে আগলে রেখেছিলেন। ৫ই অগস্ট ২০২৪ এ আমরা যা হারিয়েছি সেটা শুধু একজন মানুষ না। আমরা হারিয়েছি একটি মানদণ্ড, একটি সক্ষমতা, একটি ভরসা।
২৪ ৫ই অগস্ট কোনো ব্যক্তির পরাজয় ছিল না। ওটা ছিল একটা জাতির দিক হারানোর দিন। ২৪ আগস্ট শেখ হাসিনার পরাজয় হয়নি দর্শক। পরাজয় হয়েছে এই দেশের আর এই দেশের মানুষের। আসুন দর্শক ফিরিয়ে আনি তাকে। এই দেশ বাঁচাতে হলে ফিরে আসতেই হবে তাকে। জয় বাংলা।